প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, প্রথমে পরিচয় করে দিয়ে আমাদের সাথে আজ কারা আছেন আজকের অনুষ্ঠানে। ডানে আছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রথমে, এবং তারপর আছেন অধ্যাপক আসিফ এম শাহান, ঢাকা ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর, এবং আরও আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনজনকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনায় যাওয়ার আগে আজকের খবরগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবরটু দেখে নিতে চাই। প্রথম যে বিষয়টি আমরা আনছি তা হচ্ছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আজ কাজে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা জানি যে অভিযোগ ছিল সরকার প্রশাসনকে দৃঢ়ভাবে ডিল করতে পারছে না, সেই অভিযোগটা ছিল। কিন্তু আমরা দেখছি যে এখানে সরকার একটু স্ট্রং একটা পদক্ষেপ নেওয়ার পর যেন তারা কাজে ফিরে গেল। আমরা দেখতে চাই যে এই নিয়ন্ত্রণটি এভাবে কতদিন টিকে থাকে, আশাবাদী থাকতে চাই আমরা। এরপরের যে খবরটি আছে সেটা হচ্ছে আবু সাইদের মার্ডার কেসের চার্জ ফর্ম করা হয়েছে, এবং সেখানে মামলায় 30 আসামির মধ্যে পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। আমরা জানি যে তার মাঝে এই 30 জনের মাঝে 4 জনকে গ্রেফতার করা হলো। সেখানে প্রশ্ন আসছে যে অভিযোগ আমলে নিতে এতদিন কেন লাগলো, এবং সেখানে আসলে 30 জনের মধ্যে মাত্র 4 জন কেন গ্রেপ্তার হলেন, সেই প্রশ্নটি থেকে যাচ্ছে। পোশাক কারখানায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি। অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক একটি খবর। সেখানে কারখানা বন্ধ করা হয়েছে, এবং গাজীপুর একটি পোশাক কারখানায় একজন শ্রমিককে যার বয়স 19 বছর মাত্র, চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার হাত পা বেঁধে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এছাড়াও আমরা দেখছি একটি মানবাধিকার সংগঠনও বলছে যে এই সময়ে ধর্ষণ গণপিটুনি যেন বেড়ে গেছে। আমরা মবক্রেসির কথা শুনছি, মবের কথা শুনছি, কিন্তু এই ধরনের মবক্রেসির মধ্যে যে আমরা বাস করছি, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো সেই প্রশ্নটিও আছে। আমরা কথা বলবো এই বিষয়েও। এবং এরপরের যে খবরটি আনতে চাইছি আর তা হলো একজন বিএনপি কর্মীকে আওয়ামী লীগ তকমা দিয়ে ডিবি অফিসে নির্যাতনের অভিযোগ এসেছে। সুনামগঞ্জের ব্যবসায়ী বিএনপির সক্রিয় কর্মী নাসির মিয়াকে আওয়ামী লীগ তকমা দিয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে অমানসিক নির্যাতন ও 5,74,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি বালুমহল ইজারা নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব থেকে এই ঘটনাটি ঘটেছে, এবং দেখা যাচ্ছে যে একটি পক্ষ আরেকটি পক্ষকে ঘায়েল করার জন্য ডিবি পুলিশকে কাজে লাগিয়ে ঘটনা ঘটিয়েছে, এরকম তথ্য গণমাধ্যমে এসেছে। প্রশ্ন আসে যে এই ব্যবসায়ী যদি আওয়ামী লীগও হয়, আওয়ামী লীগের তকমাও যদি দেয়া যায়, তবুও তাকে কি ডিবি অফিসে নিয়ে এরকমভাবে নির্যাতন করা যায় কিনা? আর এই ধরনের এই অন্তঃকন্দল আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের খবর আমরা পাচ্ছি, এই বিষয়ে আমরা কথা বলবো। আলোচনায় চলে যেতে চাই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, লাস্ট খবরটি দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে বিএনপিতে এই ধরনের সংঘর্ষ, যে আধিপত্যকে কেন্দ্র করে দ্বন্দ্ব, এটা বারবারই গণমাধ্যমে আসছে। এই ধরনের ঘটনাকে ঠেকানো যাচ্ছে না কেন? পার্সেন্টেজ খুব কম। কিসের তুলনায় পার্সেন্টেজ কম? যে ধরনের সংবাদ আসছে, মানে সারা দেশে এরকম আধিপত্যবাদের দিয়ে যেসব খবর আসছে, সেখানে বিএনপির মধ্যেকার যে গন্ডগোল, সেটা আধিপত্যবাদের বিষয়টার পার্সেন্টেজ এটা কম। হ্যাঁ, হচ্ছে না যে তা না, আমরা তো অস্বীকার করছি না। আমরা এটা খবর পাওয়া মাত্রই সেটা তদন্ত না করেই তাদের বিরুদ্ধে আগে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। তদন্ত করে যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও তাদেরকে তুলে দিতে দ্বিধা করছি না। সে যত জনপ্রিয়, যত শক্তিশালী, যত ত্যাগী, যত জেলখাটা, যত মামলা খাওয়া কর্মী হোক না কেন, এই ব্যাপারে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির এই ব্যাপারে কোনো ছাড় নেই। এখন আপনি এই যে আজকে যে কথাটা বললেন, এটার সত্যতা কি আমি জানি না, তবে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমরা এটা বিবেচনা করব। আর বালুর ইজারা নিয়ে যে ঘটনা, বালুর ইজারা তো কোনো অবৈধ ব্যবসা না, বৈধ ব্যবসা। স্বাভাবিকভাবে 15 বছর আমরা তো আমাদের নেতাকর্মীরা কোথাও তো কোনো কিছুই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই তো করতে পারিনি। এমনকি বাজারের একটা দোকান যার আছে, সেই দোকান দুটো বিষয় এখানে। একটা হচ্ছে যে বালুর ইজারা নিয়ে দ্বন্দ্ব, এক গ্রুপ আরেক গ্রুপকে তারা একই রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু তারপরও ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তিহীন স্বার্থের জন্য আরেক পক্ষকে ঘায়েল করতে প্রশাসনকে ব্যবহার করছে। না, সেটা আমি আসছি ব্যাপারটা।
এইটা বালুর ব্যবসা বা অন্য কোনো ব্যবসার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মনে করেন যে আমরা একটা দল করি সবাই মিলে, এখন একটা ব্যবসা হচ্ছে, সেইখানে টেন্ডারে আমিও যেরকম পার্টিসিপেট করার আমার অধিকার রাখে, সেখানে মারামারি করা যাবে? নো, মারামারি করা যাবে না। আমার উত্তরটা দিতে দেন, তারপর আপনি প্রশ্নটা করেন। মারামারি করা যাবে না। হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে। আমি একাই সেখানে টেন্ডার ড্রপ করব, এখানে গণসংহতি পরিষদের কেউ থাকলে সেটা করতে পারবে না, বা কোনো দল করে না, তার কি সেই অধিকার নেই? কিন্তু মারামারি কেন করব? যারা, আমি তো একটু আগেই বললাম, যারা এই কাজগুলো করছে আমরা তো কোনো তাদেরকে স্পেয়ার করছি না। আমরা তাদের বিরুদ্ধে এই পর্যন্ত না হলেও প্রায় ৩৫০০-এর উপরে নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১২০০-র মতো বহিষ্কারই হয়েছে দল থেকে। তো আমরা তো এই ব্যাপারে দ্বিধা করছি না তাদের বিরুদ্ধে। তারপরেও আমরা যতটুকু পারছি আপনারা করছেন, যতটুকু পারছেন। ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, আমার কয়েকটি কোশ্চেন আছে। একটি হচ্ছে, আপনি বলেছেন যে পার্সেন্টেজ অনেক কম যখন বলছি কমে গেছে, তুলনাটা কোন সময়ের সাথে করছি আমরা? এটা ধরেন প্রথম দিকে যখন যেটা ছিল, ধরেন কথার কথা, প্রথম দিকে আপনার ব্যবসা বাণিজ্য যেগুলো আওয়ামী লীগ অবৈধভাবে দখল করেছিল বা বৈধভাবেও যা যদি কিছু করে থাকে, সেগুলো ফেলে তো ওরা পালিয়ে গেছে, স্বাভাবিকভাবে সেখানে পড়েছিল। এমন অনেক জায়গায় গেছে, প্রশাসন আমাদেরকে ডেকে নিয়ে, আমাদের নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে হয়তো বলেছে এটা দেখেন, এটা না হলে তো মানে নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে, সেখানে হয়তো একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে হয়েছে। তারপরও সেটা কিন্তু আমরা গ্রহণ করি না। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছিল আপনি বলছেন সেই তুলনায় কমে গেছে, এবং আপনি আরেকটা কথা বলছেন যে আপনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আমরা বিভিন্ন জেলায় এই ধরনের খবর এখনো পেয়ে যাচ্ছি যে আপনার এই বিভিন্ন জায়গা দখল তারা করতে যাচ্ছে। সেটা এই দখলদারিত্ব আওয়ামী লীগ যে জায়গা দখল করে রেখেছিল এখন আওয়ামী লীগ নেই, সেই জায়গায় বিএনপি গিয়ে দাঁড়াচ্ছে, এই অভিযোগগুলো আছে। সেই জায়গায় নেই। যেমন ধরেন একটা বাস টার্মিনাল আওয়ামী লীগ দখল করেছিল, আপনার ৫ই আগস্টের পর তারা ওই রাতেই তারা পালিয়ে গেছে, ৫ই আগস্ট আগেই পালিয়ে গেছে। ওখানে বাসের যে আপনার পরিবহন বা ওখানে রাখার মধ্যে যে একটা সমস্যা তৈরি হলো, এমন অনেক জায়গায় প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের নেতাদেরকে ডেকে নিয়ে বলছে এটা ম্যানেজ করেন। শুধু আমরা না, জামাতে ইসলাম বলেন বা অন্যান্য রাজনৈতিক দলকেও বলেছে। তো সেখানে আমরা টেম্পোরারি হয়তো সেটা আমরা ব্যবস্থাপনার জন্য সহযোগিতা করেছি। এই সহযোগিতা করতে গিয়ে আমাদের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এসছে, আমরা তো ছেড়ে চলে এসেছি পরে। তারপরে হ্যাঁ, যখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করলো, তখন সেখানে আপনার টেন্ডার বা ইজারা দেওয়া ইত্যাদি হয়েছে। সেখানেও আমাদের দল থেকে সম্পূর্ণভাবে নিষেধ আছে এই বালুর ইজারা কিংবা মাটির কাজ কিংবা নিষেধ কেন মানে না কবিরা? আমি তো বলছি কমে এসেছে। আপনি এই যে আজকে যেটা আপনি বললেন, হ্যাঁ এটা তদন্ত হবে, এটা আজকে তো আমরা অনেকদিন পরে দেখলাম বুঝতে এরকম, তাই না? এটা কোথাও নাই, কেউ আমাদের দলের নাম ব্যবহার করে কেউ। ধন্যবাদ আপনাকে। আমি তো জুনায়েদ সাকরির কাছে যেতে চাই। জুনায়েদ সাকরি, আজ আমরা এমন একটা সময় কথা বলছি যে ঠিক আগামীকাল ১লা জুলাইয়ের ঠিক সন্ধিক্ষণে আমরা এই আলোচনাটা করছি, যে পরিবর্তনগুলো আমরা প্রত্যাশা করেছিলাম বিএনপি অ্যাজ আ বিগেস্ট পলিটিক্যাল পার্টি রাইট নাও, আপনার কি মনে হয় যে বিএনপি আর কি করতে পারতো? এই যে একটা কালচার দাঁড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, নেতাকর্মীরা ঠিক আগের আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে, তৃণমূলে অনেকে এই ধরনের কাজকে ফলো করে যেটা আমরা প্রত্যাশা করি না, সেই প্রবণতাটা এখনো রয়ে গেল কেন? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জুলাইয়ের যে অভ্যুত্থান, তার যে আত্মত্যাগ, মানে এত তরুণ তাজা প্রাণ ছাত্র, শ্রমিক, জনতা, এমনকি শিশুরা এইভাবে মারা গেছে, তো সব মিলিয়ে এটা একটা অনেক প্রত্যাশার জায়গা তৈরি করেছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তো আসলে আমাদের প্রাপ্তি ঘটে না। আমরা যে গ্রাউন্ডে থাকি, সেই গ্রাউন্ডের শর্তগুলোই আমাদের কিছুটা ভবিষ্যৎটা অনেকাংশে প্রভাবিত করে। ৭১ সালের এত বড় হত্যাকাণ্ড, এত সশস্ত্র মুক্তিযুদ্ধ, সশস্ত্র উত্থান, তারপরেও তো মানুষের যে প্রত্যাশা কত দ্রুততার সাথে নেমে গেল। তো সেটা একটা জায়গা আছে। কি কন্ডিশনে আমরা আছি, দুইটা দিক, যে একটা হচ্ছে কন্ডিশন কি, আর একটা হচ্ছে সে পার্টির রোলটা কী হবে। বাংলাদেশের একটা জিনিস অনেকে এড়িয়ে যায়, যে এখানকার আর্থসামাজিক ব্যবস্থায় রাজনীতির হস্তক্ষেপটা কিংবা ক্ষমতার হস্তক্ষেপটা কীরকম এবং সেটা কি কাঠামোটা তৈরি করেছে। সোজা সাপটা বাংলায় এক ধরনের মক্কেলতন্ত্র কায়েম করেছে। তার একটা পেট্রন আছে, একটা ক্লায়েন্ট আছে। এখন পেট্রন যিনি সে ক্ষমতার সাথে যুক্ত। এখন
ধরুন যে কোনো ধরনের বাংলাদেশে যেগুলো আনুষ্ঠানিক পেশা তার বাইরে অনেক অনানুষ্ঠানিক কাজ, এবং সেখানে বেশিরভাগ মানুষ। এই মানুষগুলো যে এভাবে থাকে সেটা তো একটা ম্যানেজমেন্ট লাগে। সেই ম্যানেজমেন্টটা কে করছে? মানে এটা কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, সরকারি ব্যবস্থাপনা নেই, ম্যানেজমেন্টটা প্রাইভেটলি হয়। সাধারণত সরকারি পার্টি সেটা করে, তার সাথে সহযোগিতা থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এনারা ট্যাক্স দেয়, রেন্ট দেয়। এই যে রেন্ট সিকিং প্রসেস, আপনি বখরা নিচ্ছেন, বখরার ভাগবটরা গভর্নমেন্ট পার্টি পাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী পাচ্ছে। এর মধ্যে দিয়ে নানা ধরনের কাজ, মানে ফুটপাতে বসা থেকে শুরু করে ছোটোখাটো টং দেওয়া থেকে শুরু করে ট্যাক্সি চালানো, এই চালানো, ওখানে চাঁদা, এখানে ম্যানেজমেন্ট, এই টোটাল জিনিসটা এমন এক ধরনের কাঠামো তৈরি করেছে যেটার সাথে রাজনৈতিক দল অনেকটা এমবেডেড, মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পরিবর্তনটা কিভাবে সম্ভব? এইটার ফলে দেখুন পেট্রন চলে গেছে, এক পেট্রন চলে গেছে, নিউ পেট্রন আসবে। এখন বিএনপি বড় দল, সে তার মতো করে জায়গাগুলো ফাঁকা নিয়েছে। এরপরে যে বড় দল সে তার মতো করে যতটুকু অংশ নিতে পেরেছে, এভাবেই যায়। এখন আমরা যারা ধরুন শুধু কি বিএনপি নিয়েছে আপনি বলতে চাইছেন? না, আমি বলছি যে বিএনপি তার পরের দল, এটা বিএনপির নাম আপনি যেহেতু এনেছেন সে কারণে বললাম। বিএনপিকে বেশি দেখা যাচ্ছে কারণ বিএনপি সারা দেশে পার্টি হিসেবে আছে। ওই যে বললেন না যে অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে, প্রশাসন এসে বলতেছে ভাই আপনারা ম্যানেজ করেন, নাহলে এটা কিভাবে চলবে? জিনিসটা তো চলতে হবে। আমরা যেটা বলছি নতুন বন্দোবস্ত মানে এই কাঠামোটার বদল ঘটানো। এই কাঠামো যদি এভাবে রাখেন তাহলে কেউ না কেউ সেটা যাবে। এখন যেটা করা যেত, যে বিএনপি যে পদক্ষেপটা নিয়েছে সেটা কেন কার্যকরী হলো না, যে আপনারা এইটার একটা ট্রান্সফরমেশন করার জন্য বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার যে ডিসিপ্লিন আরোপ করতে চাইছে, সেই ডিসিপ্লিনটার জায়গায় বিএনপির মধ্যেই একটা দ্বৈততা আছে এরকম যে বিএনপি একদিকে শাস্তি দিচ্ছে, আবার অনেকদিকে ছাড়ও দিচ্ছে, কারণ তার কাঠামোটা কিন্তু এটার উপর একটা মানে অনেক দিনের চর্চার মধ্য দিয়ে এইটার উপরে নির্ভরশীলতা আছে। সেই জায়গার ফলে আপনার বিএনপি কি করতে, বিএনপির এই কাঠামোটা ভাঙার দায়িত্ব কার? এই কাঠামোটা আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটা হচ্ছে কাঠামো ভাঙার জন্য, যেখানে ক্ষমতার নতুন বদল ঘটানো অর্থ হচ্ছে যে ক্ষমতা ব্যবস্থা যেভাবে প্রয়োগ হবে সেখানে একটা নিয়মের জায়গা থাকবে। এই যে নিয়মের বাইরে গিয়ে আপনি একটা প্রাইভেট নিয়ম তৈরি করে ফেলতেছেন এবং সেটাই দেশের বড় অংশ হয়ে যাচ্ছে, সেইটা বদলে যাবে। সে বদলে যাওয়ার জায়গাটার জন্য নতুন বন্দোবস্ত দরকার। এখন সেটা একটা সময় মাঝখানের ইন্টারিম টাইমে কি হবে, সবাই ধরে নিচ্ছেন যে এগুলো যদি যেহেতু ছাড় আছে, বিএনপি যে ডিসিপ্লিনটা আরোপ করছে কিন্তু একে হাতে আবার ছাড়ও দিচ্ছে, ছাড় দেওয়ার ফলে যে ডিসিপ্লিনটা আরোপ হচ্ছে, তখন তারা ভাবছে যে আচ্ছা ঠিক আছে আমাকে এখন বহিষ্কার করছে, কিছুদিন পর আবার তুলে নেবে। মানে এটাকে তারা একটা অনিবার্যতা হিসেবে ধরে নিয়েছেন এবং সেই জায়গাটা এই অনিবার্যতা হিসেবে ধরে নেওয়ার পেছনে কারণ কি? আবারও বললাম যে পার্টি হিসেবে এই যে তার এমবেডেডনেস, মানে সে যে এই ব্যবস্থার উপরেই অনেকাংশে জড়িয়ে গেছে, তার টিকে থাকাটা জড়িয়ে গেছে, তারা মনে করছে যে পার্টিটা তো আমাদের ছাড়া চলবে না। আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতা ছাড়া, তার মানে হচ্ছে সোজা কথায় যদি বলি, তার মানে হচ্ছে বিএনপি বাধ্য হচ্ছে, সোজা কথায় বলি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেই ধন সম্পদ আহরণের প্রক্রিয়াটা বাংলাদেশের প্রধান প্রক্রিয়া, প্রধান তৎপরতা। টাকা পয়সা আয় করবেন, ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া টাকা পয়সা আয় করা যায় না। ফলে এই যে ক্ষমতা, এমনকি আপনি চাকরি বাকরি করেন, ওখানেও যা কিছু উপরি আয় করেন, ওটার জন্য একটা ক্ষমতা লাগে, ওটার সুরক্ষা দিতে। এই যে পুরো জায়গাটা, এই বন্দোবস্তটা আছে বলেই এই পার্টিটাও এই বন্দোবস্তের সাথে যুক্ত, যে কারণে আমাদের মতো পার্টিকে আপনি অনেক ছোট আকারে দেখেন। এই ছোট আকারে দেখেন এই কারণে যে এই বিশাল যে বড় আকারে দেখতে চাই, কিন্তু বড় আকারে দেখতে চান, কিন্তু কাঠামোটাই এমন যে সে বড় আকারে হতে পারছে না যতক্ষণ না পর্যন্ত কাঠামো বদল ঘটবে। এখন এইটা একটা বড় দ্বন্দ্বের জায়গা ছিল। আওয়ামী লীগ এইটাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, বিএনপি এটাকে বড় আকারে আগে ভেঙেছে তা না, কিন্তু পরিণতি যখন বিএনপি এসে দেখলো যে এটাতে সে নাই, সিস্টেমের বাইরে তাকেও ফেলে দেওয়া সম্ভব, পুরো সিস্টেমটা এককভাবে এমনভাবে একটা দল দখল করে ফেলা সম্ভব, একটা গোষ্ঠী দখল করে ফেলা সম্ভব, যেখানে সেও পুরোপুরি সিস্টেমের বাইরে চলে যায়। এই অবস্থাটা বাংলাদেশে একটা অচল অবস্থা তৈরি করেছে, যে একদলীয় শাসন তৈরি করেছে, ফ্যাসিবাদ নিয়ে এসছে। তার ফলে এখন আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা কি পুরনো ব্যবস্থায় ফিরে যাব, ওই একদলীয় শাসন। এটা কিন্তু অনিবার্য পরিণতি একদলীয় শাসন। আপনি যদি এই বন্দোবস্ত টিকিয়ে রাখেন এবং এর উপরে পার্টির নির্ভরশীলতা টিকিয়ে রাখেন, অনিবার্যভাবে একদলীয় শাসনে যাবে। তাহলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললাম, যেখানে বিএনপি নিজে তার অভিজ্ঞতা, তার এইভাবে অত্যাচারিত হওয়া, তার এইভাবে নির্যাতিত হওয়া, তার সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবাই, সর্বনিম্নতম কর্মীটা পর্যন্ত সবাই দৌড়ের উপরে, সবাই জেলে, সবাই হামলা মামলা,
অনেক সংখ্যক মানুষ গুম খুন, ফলাফল হচ্ছে বিএনপি একটা ভোটও হচ্ছে না, তারপরে সে একটা সংস্কারের জায়গায় এসছে। এখন এই সংস্কারের সাথে একদিকে বাংলাদেশের নতুন বন্দোবস্তের সম্পর্ক আছে, অন্যদিকে আমরা মনে করি যে ভবিষ্যতে যদি আমরা এই সংস্কারের পথেই হাঁটি তাহলে এই নতুন বন্দোবস্ত থেকে বেরিয়ে যাব, বিএনপির মধ্যেও বদল ঘটতে বাধ্য, কিংবা অন্যান্য পুরো কাঠামোটার বদল ঘটলে এটা ঘটতে বাধ্য। বিএনপি যদি মনে করে যে না এটা ফর দি টাইম বিং, হ্যাঁ আমরা আবার ঠিকঠাকটার মতো আগের জায়গাতে ফিরে যাব, তাহলে ঠিক রাজনীতিটাও আগের জায়গায় ফিরবে এবং বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয়, প্রবণতা কি দেখছেন আপনি? এটা কি মনে করছেন? ইট ইজ ইন স্ট্রাগল, মানে এটাকে বলে যে দড়ি টানাটানি চলছে। আপনি তো ক্লোজলি কাজ করছেন, তো দড়ি টানাটানি চলছে, টিকিয়ে রাখার চেষ্টাও আছে, আবার কেউ কেউ দূরদর্শিতা। আমি মনে করি যে কেউ, আমি অবশ্যই আসবো, আমি মনে করি এটা ক্লিয়ার করা দরকার। আমি মনে করি যে দড়ি টানাটানি চলছে, দূরদর্শিতা যারা আছে তারা চাচ্ছেন এটা থেকে বেরিয়ে যেতে, আবার যেহেতু পার্টিটা অলরেডি এমবেডেড হয়ে আছে এর সাথে, সেখানে দড়ি টানাটানি মানে কেউ কেউ চাচ্ছেন পুরনো বন্দোবস্তায়। আচ্ছা, আমি একটি কথা প্রফেসর আসিফ শাহান, আমি আপনার কাছে জানতে চাই, জুনায়েদ সাকি যেটা বললেন যে যেহেতু এই সিস্টেমের মধ্যে এমবেডেড হয়ে আছে এবং এই দল তো এই নেতাকর্মীদের ছাড়া চলবে না, এবং নেতাকর্মীদের মধ্যে এই পারসেপশনটা আছে বলেই তারা এই সুযোগটা নিচ্ছে এবং দলও একটা সময় তাদেরকে আবার ফিরিয়ে নিচ্ছে, একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। আমার কথা হচ্ছে যে নেতাকর্মী 15 বছর জেলে ছিল, 15 বছর নানানভাবে টর্চার হয়েছে, সে কি এই 15 বছরে এই টর্চার্ড হয়েছিল একটি টেম্পো স্ট্যান্ড দখল করার জন্য? নিশ্চয়ই তা না। তারপরও আমরা এই কথাটা কেন বলবো? সিস্টেমটা আসলে কিভাবে ভাঙা যেত? ধন্যবাদ। এইখানে কয়েকটা বড় কথা আছে যে দেখুন, একটা রাজনৈতিক দল যখন গঠিত হয় বা একটা রাজনৈতিক দল যখন হচ্ছে গিয়ে ক্ষমতার কাছাকাছি আসে, তখন যে লোকটা 10 বা 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, বাধার শিকার হয়েছে, সেই যে শুধু সামনে চলে আসে তা তো না। একই সাথে কিছু প্যাসিভ অ্যাক্টর যারা ঝুঁকি নেননি, যারা এর আগের রেজিমের সাথে হয়তো হচ্ছে গিয়ে খাতির রেখে চলেছেন, বা হয়তো কোনো ধরনের আন্দোলনে যোগ দেননি, বা 28 অক্টোবরে যাননি, বা যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হচ্ছিল সেটাতে যোগ দেননি, তারাও তো হচ্ছে গিয়ে সামনে চলে আসেন। এখন যেটা হয় যে আপনি যখন একটা বড় দল হন, আপনাকে এইটা আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট যে প্রত্যেকটা জেলা বা উপজেলাতে কোট ত্যাগী আনকোট নেতা আসলে কে হচ্ছে গিয়ে ত্যাগ স্বীকার না করেও একটা সুবিধাজনক অবস্থায় বসেছিলেন এবং বেসিক্যালি হচ্ছে গিয়ে এখন সুযোগ নিতে আসছেন। এবং যেটা আমরা দেখেছি গত 14-15 বছরে, বা যদি 2014 পরবর্তী বাস্তবতাতেও ধরি, যে আমরা তো খুব বেশি সংখ্যক যে ত্যাগী নেতা ওইভাবে এসে করেছেন 28 অক্টোবরের ইসেতে ছাড়া, বা 28 তারিখের 28 তারিখের দিকে ছাড়া, আমরা তো সেরকম কিছু দেখিনি। কিন্তু এখন তো আপনি হচ্ছে গিয়ে হাজারে হাজারে নেতাকর্মী দেখছেন এবং তারা আসলে কতখানি ভূমিকা রেখেছেন সেই প্রশ্নটা চলে আসছে। এইটা যে খুব অস্বাভাবিক একটা প্রক্রিয়া তা না। একইভাবে না, আমরা এরকম দেখেছি অনেক নেতাকর্মী আছে যে নিপীড়নের শিকার, তার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, এরকম আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে এখানে দুইটা ব্যাপার কাজ করে। আপনি যদি রাজনৈতিক, আমি দুটো ভাগে দেখেন, আপনি রাজনৈতিক দল হিসেবে দেখেন আর ব্যক্তি হিসেবে দেখেন। যে কথাটা জুনায়েদ সাকি ভাই বললেন, সাকি ভাই যে কথাটা বললেন যে এইটা ঠিক যে বিএনপি এটার মধ্যে এমবেডেড, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। বিএনপি একটা সংগঠন, একটা অর্গানাইজেশন, সে এটার মধ্যে এমবেডেড। একই সাথে বিএনপি একটা রেশনাল অ্যাক্টর, সে তার সুবিধা কোনটাতে বেশি হয় সেটা সে ম্যাক্সিমাইজ করতে যাবে, এটা একদম পরিষ্কার। এটা যখন সেটা হয়, আমরা যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন বলি, বা আরেকটু স্পষ্ট করতে বলি যদি রুলস বলি, সেই রুলস যদি এমন হয় যেইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে অর্গানাইজেশনের যে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার ইচ্ছা, বেনিফিট বেশি করে নেওয়ার ইচ্ছা, সেইটাতে সেটা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারছে না, তখন কিন্তু অর্গানাইজেশন আরও বেশি বেশি করে হচ্ছে গিয়ে ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে যাবে। তার মানে আমি বিএনপি যদি ওইভাবে ধরি রাজনৈতিক দল, আমার সবসময় এবং সেটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য তা না, এইটা গণসংহতির ক্ষেত্রেও প্রযোজ্য, এইটা আওয়ামী লীগ যে ছিল তার ক্ষেত্রে প্রযোজ্য, এনসিপি, প্রত্যেকটা দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সে চাবে কিভাবে হচ্ছে গিয়ে আমি আরও বেশি লাভ করতে পারি। বিএনপির যেটা হচ্ছে বিএনপির বিস্তার বেশি, এবং এই লাভ যে পরিণাম নিয়ে আসে সে ব্যাপারেও তো ইউটিলিটি যে ম্যাক্সিমাইজ করে, সে কখনোই হচ্ছে পরিণামের কথা চিন্তা করে না, তার হাত পা একটু বেঁধে দিতে হয়।
ইনস্টিটিউশন বা যে রুলসের কথা বলছি, রুলসটা যদি এমন হয় যে আমি যদি এটা কাজ করি তাহলে তার একটা পানিশমেন্ট আছে, সেই কাঠামোটা যদি থাকে, এই যে এবং পাওয়ারের যে ডিস্ট্রিবিউশন, ক্ষমতার যে মানে বিন্যাস, যেটাকে এক অর্থে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে, সেটা যদি এমন হয় যে যে রুলস ব্রেক করছে তাকে এক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, তখনই একমাত্র হচ্ছে গিয়ে বিএনপির শোধরানো সম্ভব বা অন্য রাজনৈতিক দলগুলোর শোধরানো সম্ভব। একইভাবে এবার আপনার একটা ব্যক্তি যে রাজনৈতিক কর্মী যে ত্যাগ স্বীকার করেছে, সেও তো একইভাবে ন্যাশনাল অ্যাক্টর, সেও তো ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। এখন সে যখন ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছে, তখন যে রুলস বা নিয়মটা, সেটার যদি কোনো পানিশমেন্ট না থাকে, বা এই যে একটু আগে যেটা বলা হলো যে বিএনপি বহিষ্কার করছে বা এই করছে, তার মানে তার একটা সামান্যতম হলেও কষ্ট আছে, ক্ষতির শিকার সে হচ্ছে। কিন্তু সেই ক্ষতির শিকারটা যদি খুবই নগণ্য হয়, যে আমি জানি যে আমি যদি দখল করি বা যাই কিছু করি তাতে আমি যে বেনিফিটটা পাবো, সেই বেনিফিটটা এত বেশি, সেই তুলনায় যে কষ্টটা আমার স্বীকার করতে হবে, যে খরচটা আমার হবে, বহিষ্কার, আমি হয়তো আবার দলে চলে আসব, বা বহিষ্কার হয়ে একটু থাকলাম, পরে আবার দল জিতলে চলে আসবো, সেটা এতই নগণ্য যে আমার কিন্তু তখন আর ভয় থাকতেছে না পানিশমেন্ট, এই রিস্কটা নিতে। হ্যাঁ, এই রিস্কটা নিতে আমার কোনো হচ্ছে গিয়ে বাধা থাকছে না। তো রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উপরেই কাঠামোতে, সেটা যেমন ঠিক ব্যক্তিগত পর্যায়েও কিন্তু এই একই ঘটনাটাই কাজ করছে। ধন্যবাদ আপনাকে। সেই জায়গা থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এসেছেন যে ক্ষমতার বিন্যাসটা খুব জরুরি এখানে, এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো সেই জায়গায় যদি আমরা একটু জানতে চাই, প্রথমে আমার মনে হয় যে এমএনএস আলী প্রিন্স, আপনি কিছু বলতে চেয়েছিলেন, যদি আপনার কিছু অ্যাড করা থাকে আপনি এখানে অ্যাড করবেন, এবং তারপর আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে, প্রশ্নটি রেখেই দিই, সেটা হচ্ছে যে আপনি দেখলেন যে ইসলামিক দলগুলোতে সমাবেশ হয়েছে, এবং সেখান থেকে পিআর পদ্ধতি নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে দুই জায়গাতেই যাওয়া হয়েছে, এবং শুধু তাই না, ইসলামিক দলগুলো কিন্তু সবগুলো ইসলামিক দলের ভোট ব্যাংক কিন্তু একই যেন হয়, সেরকম একটা প্রচেষ্টাও আছে। এই জোটটাকে আপনি, জোটের একটা সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, জোটটাকে আপনি কিভাবে দেখছেন সেই বিষয়ে স্বাগত জানাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এখন ওকে, আপনি যদি অন্য কিছু অ্যাড করতে চান আগের প্রসঙ্গে। তো আমি প্রথমে বলি যে এই যে কি বলে, এই কোন এলাকায়, সিলেটের সুনামগঞ্জের যে বিষয়টা নিয়ে বলা হচ্ছিল, আমি শুনছিলাম, হ্যাঁ, সব বক্তব্যকে আমি গ্রহণ করি, কারণ এটা ভালো, আমাদের মতো দলের এরকম একটা ঘটনা ঘটবে, সেটা অন্যরাও সমালোচনা করবে, এবং গঠনমূলক সমালোচনা হয়েছে। এই গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, আমি স্বাগত জানাই, আমার দল স্বাগত জানাই। এখন কিছু বক্তব্য, যেমন ধরেন বিএনপি নেতাকর্মী, মানে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করছে, এটার সাথে আমি একমত নই। আবার ধরেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে, এমন কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না, এমন কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না, এক নম্বর কথা। দ্বিতীয়ত, শুধু আপনার তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাই নয়, যদি প্রমাণ হয়, প্রমাণ হলেও করছি, না করলেও হচ্ছে, আমরা দলবাদী হয়ে মামলা করছি। আমাকে পাঠানো হয়েছিল বিং এ জয়েন্ট সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমি একটা মামলা করে এসেছি, এবং যার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি দলের ত্যাগী নেতা। তার বিরুদ্ধে অভিযোগটা কি, একটা কাগজের মধ্যে সে একটা সুপারিশ করেছিল, নামটি বলা যায় আমাদের? না, আমি নাম বলতে যাচ্ছি না। তাহলে আমরা খবর নিতে পারতাম যে তাকে আবার সে বিএনপি সেন্ট্রাল কমিটি মেম্বার ছিল এক সময়, আচ্ছা, আবার বিএনপির এমপি ক্যান্ডিডেট ছিল এক সময়, 2001-এরও এমপি ক্যান্ডিডেট ছিল সে, 2018 নির্বাচনে সে এমপি ক্যান্ডিডেট ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে যে তার পায়ে আওয়ামী লীগ গুলি করেছিল, তাকেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুধু বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আমাকে মামলা করতে পাঠিয়েছেন। তো এইটা এর থেকে বড় উদাহরণ কি হতে পারে? আর সংস্কার, মনে করেন যে তাহলে তো প্রফেসর শাহান যেটা বললেন যে আপনার এই রিস্কটা সে নিতেই পারে, কারণ না, রিস্ক দিচ্ছি তো আমরা কি আওয়ামী লীগের মতো শুধু লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ আছি? আওয়ামী লীগ বলছে না, বলেছিল যে এই কর্মীরা তো আমাদের না, কিন্তু এই কর্মীরা তখন ওই মন্ত্রীর পাশে বসেই প্রেস কনফারেন্সে হয়তো বসেছিল, ওবায়দুল কাদেরের পাশে বসেছিল, শেখ হাসিনার সাথে আপনার ট্যুরে গিয়েছিল, আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি করা মানিক, সে শেখ হাসিনার সাথে কয়বার বিদেশে গিয়েছিল, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হয়েছিল, তাকে তো দল থেকে বহিষ্কার করার পরেও তো এই কাজগুলো করা হয়েছিল। কিন্তু এই কাজকে বিএনপি করছে, আমি তো একটা উদাহরণ দিলাম নাম না উল্লেখ করেই। তো এখন এইটা বিএনপি, আওয়ামী লীগের এইটার সাথে বিএনপি এটা মিলাতে পারবেন না। হ্যাঁ, বিএনপি একটা লার্জেস্ট পার্টি, এখানে
অনেক রকমের লোক আছে। আমরা কোনোভাবে আওয়ামী লীগের সাথে বিএনপিকে বানাতে চাই না, আমরা বিএনপিকে চাই, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে নতুন বাংলাদেশ রাজনৈতিক কালচার পরিবর্তনের আমরা সেই জায়গাগুলো দেখতে চাই। 5 আগস্টের যে পরিবর্তন, এটাকে আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, এটাকে আমাদের মানসিকতার পরিবর্তন করতে দেখতে চাই, রাষ্ট্রের পরিবর্তন করতে চাই, রাজনীতির পরিবর্তন করতে চাই। এটা এই যে কথাগুলো বললাম, এটা কি বিএনপি রাজনীতির পরিবর্তনের আভাস না? সংস্কারের ঢেউ কি বিএনপির মধ্যে লাগে নাই? আমরা সংস্কার নিয়ে আমরা পরে যাই, সংস্কার বিষয়ে পরে যাই। আপনি বলছেন সেই কারণে আরেকটা বলছেন টেম্পো স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ডে তো দখল হচ্ছে না, টেম্পো একটা সমিতি আছে, সেই সমিতিকে আপনার সেখানে ইজারা দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট করার জন্য। সরকারের আমি প্রশ্ন রেখেছিলাম যে কেন এই লোক এত নিপীড়নের পরও সে তার বিরুদ্ধে অভিযোগ আসছে। সামাজিক গণমাধ্যমে বট বাহিনী বলেন বা বিভিন্ন বাহিনী কথায় কথা বলে যে আমরা বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করে, এই যে পীর সাহেব উনিও বক্তৃতা করছেন টেম্পো স্ট্যান্ড দখল করে। কোথায় টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে? কোথায়? বরঞ্চ যে কথাটা আমি বললাম প্রথমে, 5 আগস্টের পরে যখন সব ছিন্ন ভিন্ন আওয়ামী লীগ পালিয়ে গেছে, বাসগুলো এলো পাঠিয়ে রাখছে, বাসের ড্রাইভার পর্যন্ত পালিয়ে গেছে, কারণ ড্রাইভার নিয়োগও কিন্তু আওয়ামী লীগ টাকার বিনিময়ে দলীয় ভিত্তিতে দিত। তখন তো আমাদেরকে বলা হয়েছে, আমরা তখন সাহায্য করতে এগিয়ে গিয়েছি, আমরা একটু পুলিশ সেনাবাহিনী এবং প্রশাসনের আহ্বানে, তো ওখানে গিয়ে আমরা দখলদার হয়ে গেলাম না। পরের টপিকে যেতে চাইছি। ক্লিয়ার, আপনার মেসেজ ক্লিয়ার। আমরা ক্ষমতার বিন্যাস নিয়ে কথা বলছিলাম, আপনি বলেছেন যে ইসলামিক দলগুলো যে জোট হচ্ছে আপনি সাধুবাদ জানিয়েছেন। আপনারা কি চেয়েছিলেন যে ইসলামিক দলগুলো জোট হোক? আপনারা আগে থেকে আমরা কেন জোট হোক সেটা চাবো, আমরা জোট না হোক সেটাও আমরা কেন চাইবেন? বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে যে কেউ জোটবদ্ধ হতে পারে, কেউ জোট ভেঙেও দিতে পারে। তো এই যে ইসলামী দলগুলো যে জোট হচ্ছে, এদের সাথে একসময় কি আমাদের জোট ছিল না? না ঠিক আছে, কিন্তু এর মাঝে আপনারা চরমোনাই পীরের সাথে মহাসচিব দেখাও করতে গিয়েছিলেন আমরা জানি। চুক্তিনামা হয়েছিল, সেই চুক্তি তো তারা মানে নাই, কারণ তারা তো বিগত আওয়ামী লীগের আমলে 15 বছর আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের পার্টনার ছিল, আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছে। এবং শুধু বাতাস তাদের সাথে কথা বলতে গেলেন কেন? হ্যাঁ গিয়েছিলাম, কারণ তারা এই যে আপনার ওই কি বলে বরিশালে মেয়র নির্বাচনের সময় তাদের মেয়র যে ক্যান্ডিডেট পীরের যে ভাই দাঁড়িয়েছিল, তাকে যখন আওয়ামী লীগ জিততে দিল না, তাকে ঘুষি দিয়ে তার দাঁত ফেলে দিল, রক্ত বের করে দিল, তখন তারা একটু পিছিয়ে, তখন আওয়ামী লীগ থেকে সরে আসলো। এবং তখন তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছে, বসেছে। আগে এই যে আপনি বলেছেন সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশগুলো করেছে, কয়েকদিন আগে করলো, এখানে দেখলাম এখন জামাতি ইসলামীকে দাওয়াত করেছে, এনসিপিকে দাওয়াত করেছে, খুব ভালো কথা, আমরা স্বাগত জানি তারা যারা গিয়েছে। গণ অধিকার পরিষদকে দাওয়াত করেছে, জুনায়েদ সাকিব ভাইকে দাওয়াত করেছে কিনা আমি জানি না, তো তাদেরকে দাওয়াত করেছে। তো এরকম তো আগে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, ওনার এই মঞ্চে কি বলে আওয়ামী লীগের যে তখন তথ্যমন্ত্রী ছিল কি তথ্যমন্ত্রীর নাম, সরি ভদ্রলোকের নাম কি, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওনাদেরকে দাওয়াত করে ও সেখানে বক্তৃতা করিয়েছে। তো এটা তো আমরা এই কালচার তো আমরা নতুন নয়, তখন আওয়ামী লীগের নেতারা ওখানে বক্তৃতা করেছে। আজকে যে জামাতকে তারা দাওয়াত করেছে, জামাতকে তারা এই কয়েক মাস আগেও বলেছে কোনো রাজনৈতিক দল নয়, এমনকি বলেছে জামাত যেখানে যেখানে গেছে পয়জন ছড়িয়ে সেখানে নাকি ধ্বংস করে দিয়ে গেছে। এই আমিরের বক্তব্য এখন আবার সেই পয়জন কিন্তু তারা একত্রিত হচ্ছে। এখন ঠিক আছে, তারা হতে পারে, আমরা স্বাগত জানাই, এটা ভবিষ্যতে বলে দিবে কি হবে। এখানে আপনাদের সাথে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু ছিলেন, সেই প্ল্যাটফর্মে নুরু গেছে, এবং এর আগেও আমরা দেখেছি যে নুরু তার এলাকায় একটি অনুষ্ঠানে যেতে গিয়ে বাধার মধ্যে পড়েছিলেন। এটা একটা দুঃখজনক ঘটনা, এটা অবশ্যই আমরা ব্যবস্থাও নিয়েছি। আমরা সাথে সাথে আমরা ইন্টারনালি আমাদের যে পার্টির যে ইন্টারনাল মানে চ্যানেল আছে, সেই চ্যানেলে আমরা কিন্তু এই ঘটনা আমরা তদন্ত করছি। যদি দলের কেউ জড়িত হয়ে থাকে তার বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং যে তদন্তাধীন রয়েছে। একটি কথা তিনি বলেছিলেন যে চিঠি দেওয়াটাই ছিল অভিশাপ, আপনারা চিঠি দিয়েছিলেন এলাকায়। এটা তো কিছু কিছু জায়গায় এখন চিঠি দেওয়া এইখানে বলা ঠিক হবে কিনা আমি জানি না, আমি এটা বলতে চাই না। চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু চিঠিটা কাদের আহ্বানের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছিল এটা আমি বলতে চাই না। এখন ধরেন মানে আমরা কোনো চিঠির আহ্বান করি নাই, এটা প্রথমে আমি অন্তত আমার ক্ষেত্রে ক্লিয়ার করে রাখছি। যাই হোক, আমি কিন্তু সাকিব ভাইকে সে কথা বলি না, আমি চিঠি যে যার আহ্বানে চিঠিটা দেন, আপনার চিঠিটার মূল্য কেন থাকলো না, সেই বিষয়টা প্রশ্নটা রয়ে গেল। আমি এই প্রশ্ন রয়ে গেল, আমি পরে আসি আপনার কাছে। না, এই বিষয়ে আমার আরো দুইটি প্রশ্ন আছে। তদন্ত চলছে সেটা নিয়ে,
ইন্টারনাল তদন্ত চলছে। আচ্ছা, আমি আসবো আবার এই প্রসঙ্গে আপনার কাছে। জুনায়েদ সাকি, আপনি এই ইসলামিক দলগুলোর ঐক্য কিভাবে দেখছেন? আবার একটু টেম্পো স্ট্যান্ড নিয়ে কথায় যাচ্ছি। টেম্পো স্ট্যান্ডের কথা যে আমি তুলেছেন, দেখুন আমি যে কথাটা বললাম যে ক্ষমতা ব্যবস্থাটার একটা বদল আমরা ঘটাতে চাই, অবশ্যই তো নতুন বন্দোবস্ত। তার মানে হচ্ছে ক্ষমতার এমন একটা বিন্যাস যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, ফলে একটা নিয়ম প্রতিষ্ঠিত হবে। টেম্পো স্ট্যান্ড মানে তখন আলাদা করে দখলের ব্যাপার হবে না, টেম্পো স্ট্যান্ড পরিচালনার লোক থাকবে। সেখানে ঢুকতে হলে একমাত্র রাজনৈতিক দলই একমাত্র চ্যানেল, যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, এইটা আর তখন কাজ করবে না। এই যে শ্রমিক সংগঠন, আমি শ্রমিক সংগঠন কথাটা শেষ করি, দল না তো। ভাই বিএনপির নামে কি কেউ ওখানে আপনার কমিটি করেছে? শ্রমিকরা, টেম্পো শ্রমিকরা করছে এটা। আমার কথাটা একটু যেটা করি সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা যা দেখে আসছি, যখন যে দল ক্ষমতাসীন থাকে, যেটা বিএনপির প্রতি কিন্তু আলাদা আলোচনা হচ্ছে না, যখন যে দল ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতাসীন দলের কর্তৃত্বটা কায়েম হয়েছে, ক্ষমতাই আসলে নিয়ন্ত্রণ করেছে। ওখানে কোন শ্রমিক সংগঠন নিয়ন্ত্রণ করবে? শ্রমিক সংগঠন বলতে কোন শ্রমিক সংগঠন থাকবে? পরিবহন সেক্টরে আসলে একটাই শ্রমিক সংগঠন হয়ে যাবে। এই যে এগুলো যে শেষ পর্যন্ত ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এই জায়গাটার বদল ঘটবে। অনেক বিভিন্ন ধরনের শ্রমিকদের মধ্যে কয়েকটি সংগঠন থাকতে পারে। যে কোনো আপনি একজন চাইলে পরিবহন শ্রমিকদের ওই পরিচালনার মধ্যে ঢুকতে পারে, সেটাতে পলিটিক্যাল পার্টি হয়েই যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতার জায়গায় যখন কাজ করবে না, তখন হচ্ছে ক্ষমতা ব্যবস্থাটার পরিবর্তন ঘটেছে। একটা সাধারণ স্বাভাবিক গণতান্ত্রিক জায়গায় এসছে যে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। এইটা হলে এই যে এমবেডেডনেসটা, এটা বিএনপির দিক থেকে থাকবে না, এটা আমি বলছি। এবং এই ইতিবাচক পরিবর্তনটা আমিও চাই। আমরাও শেষ করি। জুনায়েদ সাকি, আপনি বলছিলেন যে বিএনপি যে পরিবর্তনের চেষ্টা করছে, তাহলে এখন ধরেন এই যে টেম্পো স্ট্যান্ডের এই প্রশ্নটা একটা উদাহরণ মাত্র, তো সর্বক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা। তাহলে নতুন ক্ষমতা ব্যবস্থা আসলে এই জিনিসটা যদি এভাবে আর কাজ না করে, বাংলাদেশে পার্টিগুলো এইভাবে আর এমবেডেড, অর্থাৎ এর সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার জায়গাটা থাকবে না, দেশের পরিস্থিতি বদলাবে। এখন এক্সিস্টিং বাস্তবতায় তলার যে বিএনপির যে র্যাঙ্ক এন্ড ফাইল, যেহেতু এখন বিএনপি বড় পার্টি, বিএনপি আপকামিং একটা জায়গায় আছে, মানে সে কারণে বিএনপির তলার যে লোক, এবং তারই সবচেয়ে বড় সংগঠন আছে, মানে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সারা দেশময় বিভিন্ন জায়গায় রিপ্লেসমেন্টের একমাত্র সাংগঠনিক কাঠামো এই মুহূর্তে বিএনপির আছে। সে কারণে বিএনপির লোকজন ওই জায়গায় যাচ্ছেন। এখন বিএনপির নেতৃত্ব চাচ্ছেন যে আমরা এই পথ থেকে বেরোই, কিন্তু তার কাঠামোটা এটার সাথে অঙ্গীগতভাবে জড়িত, এবং তারা টানছেন না এখানেই তো থাকতে হবে, আমার তো আয় করতে হবে, আমি তো 15 বছর করি নাই। তাহলে এই দুইয়ের মধ্যে ধাক্কাধাক্কিতে কে শেষ পর্যন্ত জিতবে? বিএনপির ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি নতুন বন্দোবস্তে যাওয়ার, নতুন সংস্কারে যাওয়ার, কিন্তু এই টানাটানিটা এখনো আছে, যার ফলে বিএনপির তলার লোকরা মনে করছে যে আমাদের তো আলটিমেটলি এভাবেই করে থাকতে হবে, আমাদের তো টাকা পয়সা রোজগার করতে হবে। কিন্তু টাকা পয়সা রোজগার যে কেবলমাত্র ক্ষমতা দিয়ে একমাত্র পথ নয়, আপনি আপনার নিজের যোগ্যতায়, নিজের মাধ্যমে আপনি ওই জায়গাগুলোতে যেতে পারেন। সেই প্রক্রিয়াটা চালু হলে তখন আর বিশেষভাবে বিএনপি কোনো দলীয় পরিচয় নিয়ে একটা জায়গা দখল করার প্রয়োজনীয়তা হবে না। এই জায়গাটা ভবিষ্যৎ প্রমাণ করবে। উনি যে কথাটা বললেন প্রিন্স ভাই, যে তারা খুব কঠোর আছেন, এটা ভালো, আমরা এটাই দেখতে চাই যে বিএনপি কঠোর থাকুক। অনেক ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে, সেটা আর আমি এখন তুলে একটা মানে সমানষ্ট করতে চান না, করতে চাইছি না, কিন্তু বিএনপি আশা করি তাদের এই কঠোরতা বজায় রাখবে। না হলে নেক্সট ইলেকশনটা হবে কি, যে একটা পরিবেশটা আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না, কিন্তু কারণ আপনার র্যাঙ্ক এন্ড ফাইলে ফুল আপনার কন্ট্রোল থাকবে তা না, স্থানীয়তা এমন জায়গায় মানে ওই যে বৈষয়িক দ্বন্দ্ব লেগে যাবে, যে নিজের দলের কর্মীকে, একই দলের লোক আরেক দলকে, আরেকজন কর্মীকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রতিপক্ষ বানিয়ে তাকে ওরকম ডিবি দিয়ে মারা। এই জায়গাটা এটা ঘটছে, এমনকি এটা আমরাও ভুক্তভোগী। আমাদের দলের অনেক নেতাকর্মীকেও যেহেতু সেখানে কাজ করছে এবং প্রতিদ্বন্দ্বিতা হয়ে, এটা বিএনপি হাইকমান্ড নির্দেশ দিয়েছে তা তো না, তারা মামলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলো আরো ঘটবে, ফলে বিএনপির রাশ টেনে ধরার এটা খুব হাই টাইম, এবং সকল দলকে। আচ্ছা, আমরা একটু ক্ষমতার বিন্যাস নিয়ে কথা বলি। এর আগে আপনি যে জোট নিয়ে প্রশ্ন করেছিলাম, একটু সংক্ষেপে যদি বলে দেন আপনি, যে জোটের যে সম্ভাবনা আমরা দেখছি সেটাকে আপনি কিভাবে দেখছেন? আর আমি জানি না এটা এখনো কোনো জোটের সম্ভাবনা কিনা। এটা হচ্ছে পিআর, মানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে এই দাবিটা আসলে মূলত একসময় বামপন্থী আন্দোলন থেকে উঠেছিল। এখন ইসলামী আন্দোলনও এই দাবিটাকে সমর্থন করে, আরো বেশ কিছু রাজনৈতিক দলও এটাকে সমর্থন করেছে পরবর্তীকালে, বিশেষত এই সংস্কার শুরু হওয়ার পরে। এখন তার ইসলামী আন্দোলন একটা এই পিআরের মানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে একটি সমাবেশ ডেকেছে, তারা বিভিন্ন দলকে আমন্ত্রণ করে নিয়েছে, যারা গিয়েছেন তারা গিয়েছেন।
এটা এখনই একটা রাজনৈতিক জোটের রূপ পরিগ্রহ করছে। এটা সম্ভবত আমরা মনে করি যে টু আর্লি টু সে, এটা এখনই বলার মতো বাস্তবতা হয়নি। মূলত 5ই আগস্ট পর্যন্ত আমাদের প্রধান কাজ হওয়া উচিত যে ন্যূনতম কতটুকু জায়গায় আমরা একটা জাতীয় সনদের সমঝোতায় পৌঁছাতে পারছি। যেগুলো পার্থক্য থেকে যাবে সেগুলো যার যার দল নির্বাচনী ম্যানিফেস্টোতে রাখবে, জনগণের কাছে যাবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তার একটা মীমাংসা হবে। কিন্তু যেটুকু জাতীয় সনদ হচ্ছে সেটা তো সবাই মিলে আমরা অঙ্গীকার করব যে যারাই ক্ষমতায় যাক সেটা বাস্তবায়ন করবে। সর্বোচ্চ জাতীয় সমঝোতা হওয়া, সর্বাধিক বিষয়ে যত বেশি ঐক্য হওয়া সম্ভব, সেই জন্য রাজনৈতিক পরিবেশের মধ্যে ন্যূনতম একটা ঐক্যের বাতাবরণ প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও এটা রক্ষা করা দরকার। জুলাই চেতনায়, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেইটাকে ধারণ করে আমরা এ পর্যন্ত মনে করেছি, এখনো আমরা সেটা মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি 5ই আগস্ট পর্যন্ত। আর জোরদার ধন্যবাদ আপনাকে। প্রফেসর শাহান, আমরা তো দেখলাম যে যেমনটি এখানে ইমরান সালেহ প্রিন্স অলরেডি বললেন যে জামাত এবং চরমোনায়ের পীর তারা দুইজন একই মঞ্চে এবং একই দাবি তারা উত্থাপন করছে, দাবি সামনে আনছে, এবং যেখানে কিনা এই দুটি দল, আপনিও জানেন যে তাদের সম্পর্ক কেমন ছিল। ঠিক এই যে এখন এই ঐক্য কিসের স্বার্থে, কি মেসেজ দেয়? ধন্যবাদ। আমার কাছে এখনো আমার মনে হচ্ছে না যে কথাটা একটু আগে সাকিব ভাই বললেন যে এইটাকে এখনো এই মুহূর্তে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু আছে। পিআর এর ব্যাপারে একটা মিটিং হয়েছে যেখানে বাকিরা ডেকেছেন। রাজনীতি খুব মজার জিনিস, এখানে শত্রু বন্ধু খুব দ্রুত পরিবর্তন হয়। প্রিন্স ভাই যে কথাগুলো বললেন, আপনি দেখুন এত কিছুর পরেও সো দেয়ার ওয়ার ডিসকাশন অ্যামং দোজ পার্টিস, এবং এখন আপনি এই কথাটা এখন কিন্তু একদম নাকচ করে দিতে পারেন না। আমি শিওর যে ওনাকেও যদি জিজ্ঞেস করেন যে বিএনপি এই যে এই অবস্থা, কখনই কি তাহলে তারা ইসলামী আন্দোলনের সাথে কোনো ধরনের বোঝাপড়া বা জোটে যাবে কিনা, আমি নিশ্চিত যে উনি এটাকে সম্পূর্ণ নাকচ করে দিতে পারবেন না। এখন যাই বলা হোক না কেন, আপনি যেভাবেই যেই জোটকে যখনই সমালোচনা করেন না কেন। সো আমার মনে হয় এখনও আমাদের বহুদূর যাওয়া বাকি যে এইটা আসলে হচ্ছে ওরকম যাবে কিনা। কারণ এই যে রাজনৈতিক দলগুলো, আপনি যে কথাটা বললেন যে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আমরা যদি বহুদিনের মধ্যে মতো লড়াই আছে, এখন একটা হতে পারে যে সামহাও তারা সেটাকে ওভারকাম করবেন, সেটাকে আমি খুবই ডাউট করি, মানে সন্দেহ করি যে সেটা হওয়ার কোনো পসিবিলিটি আছে। কারণ এই দলগুলোর যারা হচ্ছে কি যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা আছেন তারা এটার সাথে এগ্রি করবেন না। ওনারা কোনো ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যাবেন কিনা, মানে এমন হতে পারে যে ওনারা ডিসিশন নিলেন যে তারা জোট করবেন না, কিন্তু কোনো একটা জায়গায় একজন একটা প্রার্থী দেবেন, বাকি পলিটিক্যাল পার্টিগুলো হয়তো ওই জায়গায় কোনো প্রার্থী দেবে না, হয়তো জোটের ইস্যু হবে না, কিন্তু এক ধরনের আসন ভিত্তিক বোঝাপড়া হবে। সেটা একটা অপশন হতে পারে, সেটা ওনারা চিন্তা ভাবনা করেন। এরকম বিভিন্ন কিছুই আমরা দেখতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না এখনও এটা আছে, কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই পিআর হবে কি হবে না সেটার উপরে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন কমিশনের প্রস্তাব নিয়ে আমরা দেখেছি হচ্ছে গিয়ে দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। সো এক্স্যাক্টলি সেটা কি পর্যন্ত আমার মনে হয় আমাদের আরেকটু দেখবার প্রয়োজন আছে। আচ্ছা, আমি একটু আসলে আগামী সরকারটা কেমন হবে একটু বোঝার জন্য সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমরা তো শুনেছিলাম যে জাতীয় সরকার গঠন করতে চায় নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি, আপনারা কি এখনো সেই সিদ্ধান্তে আছেন নাকি? আচ্ছা, তাহলে এটার ফর্মটা কিরকম হবে? মানে তখনই সময় বলে দিবে সেটা। এই মুহূর্তে যেমন ধরেন এখন তো আমরা যেটা মানে প্রফেসর সাহেব বললেন বা আমাদের সাকিব ভাই যেটা বললেন, এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে এই জোটের, তাই না? আর ওই জোট ক্ষমতাও যেতে পারে জনগণের সমর্থন নিয়ে। তো এখন সেটা তো তখনই বলে দেওয়া যাবে তখন কি হবে। আমরা এখনো সেই স্ট্যান্ডে আছি। আপনাদের সাথে যারা আন্দোলনে ছিল এর মাঝে ইতিমধ্যে দৃশ্যমান যে একটি দলের সাথে দূরত্ব হয়েছে, গণ অধিকার পরিষদের নুরুর কথাই যদি আমি বলি, এখনো তো বলা যায় না। আমরা তো সেই মঞ্চে গিয়ে আমরা দেখলাম এই দাবিতে মঞ্চে যাওয়া মানে যে তারা সেখানে যোগ দিয়ে সেই জোটে যোগ দিবে, আমি জানি সেটা মনে করি না। তবে যদি যোগ দেয় ওয়েল অ্যান্ড গুড। কেউ যদি এখন মনে করেন কথার কথা যে তারা আন্দোলনে আমাদের সাথে ছিল, এখন যদি একটা জোট করে তারা নির্বাচন করে, তো তখন তাদের অবস্থান তারাই নির্ধারণ করে ফেললো যে আমরা তাদের সাথে থাকবো, তখন তো নিশ্চয়ই এটা কি তারা বাধ্য হয়েও তো করতে পারে, এটা আমরা বুঝবো কি করে? বুঝলাম না। বাধ্য হয়েও তো করতে পারে, পরিস্থিতি তো বাধ্য করতে পারে। আপনি যেমনটি বললেন যে ঘটনাটি তদন্তাধীন, না যদি হতেই পারে, সেটা এইটা হতে পারে। এখন একসাথে যারা করেছি এই পথ চলতে চলতে কেউ আমাদের সাথে থাকবে, কেউ থাকবে না, বাস্তবতা আবার নতুন কেউ যোগ হতে পারে।
এটা মানে মিরাকেল কোনো ব্যাপারও হয়ে যেতে পারে, মিরাকেল হতে পারে, হতে পারে দুই একটা। আপনারা চাইছেন নতুন কাউকে আনতে? অবশ্যই আমরা যেটা বলবো যে গণতন্ত্রের প্রশ্নে বৃহত্তর স্বার্থে আমরা যাদের সাথে, আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের সাথে হতে পারে? কখনোই না, আওয়ামী লীগ হবে না, কখনোই না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, এই ঐক্য এবং এই আমাদের আকাঙ্ক্ষা, তো এটা কখনোই সম্ভব না। ওকে, তো আপনি বলছেন যে জাতীয় সরকার হবে, কিন্তু সেই জাতীয় সরকারের রূপটা মানে তার মানে তখন সেখানে কোনো বিরোধী দল থাকবে না? কেন থাকবে না, বিরোধী দল থাকবে, কিন্তু জাতীয় সরকার হবে। হ্যাঁ, বিরোধী দলে যারা থাকবে তারাও থাকবে। আপনারা, আমরা যে জোটবদ্ধ আন্দোলন করেছিলাম, আমরা করেছি, গণতন্ত্র মঞ্চ করেছে, তারপরে 12 দলীয় জোট করেছে, আপনার গণফোরাম করেছে, আপনার অন্যান্য দলও করেছে, গণ অধিকার পরিষদও করেছে। প্রফেসর এম শাহান, আপনি কিভাবে দেখছেন এই জাতীয় সরকারের রূপকে? আমি ঠিক জানি না যে সরকার থাকবে, তবে জামাতে ইসলাম আমাদের সেই জোটবদ্ধ আন্দোলনে বা কি বলে ওটাকে, আমাদের ওই আন্দোলনে, যুগপৎ আন্দোলনে ছিল কিনা এটা আমি বলতে পারবো না। জুনায়েদ সাকি, আপনি কিভাবে দেখছেন এই জাতীয় সরকার গঠন, যেখানে বিরোধী দলও থাকবে, জাতীয় সরকার হবে? এইটা নিয়ে আমি আলোচনা, আচ্ছা যেহেতু প্রশ্ন করেছেন এটা করি। জাতীয় সরকার আমরা মনে করি, আমাদের দলের দিক থেকে যদি ভিউটা মনে করি, আমরা মনে করি এটা প্রায় 1972 সালের মতো একটা সময় আমরা পার করছি। ওই সময় যেমন একটা নতুন রাষ্ট্রপত্তন হয়েছে, তার একটা পরিগঠনের ব্যাপার ছিল। এখন এইটার একটা গণতান্ত্রিক পুনর্গঠনের কাল। আমাদের রাষ্ট্রটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর একটা গণতান্ত্রিক পুনর্গঠন আবশ্যকীয়, এটা ছাড়া আমরা এগোতে পারবো না। এটা এখন একটা সহজ সাধ্য ব্যাপার। তো বাংলাদেশকে এগোতে হলে গণতান্ত্রিক পুনর্গঠন লাগবে, এবং এই পুনর্গঠনের কাজটি কোনো একক দলের ব্যাপার নয়। মানে এটা ঠিক আগামী নির্বাচনটি 14, 18, 24 না, 26-এর মানে রোজার আগে যে নির্বাচন হতে যাচ্ছে, কিংবা এই সময়টা মোটামুটি ইতিমধ্যে প্রায় হয়তো প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। সেজন্যই বললাম যে এই নির্বাচনে এটা ঠিক পূর্ববর্তী কোনো নির্বাচনের হিসাব নিকেশ দিয়ে মেলানো যাবে না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের একটা নির্বাচন। এইখানে আমাদের নতুন মানে করে আমাদের সংবিধানের একটা মৌলিক সংস্কার হবে, আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই। সেই লড়াইটা একক কোনো দলের প্রশ্ন নয়। যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তাদের সকলের কম বেশি অংশগ্রহণের প্রশ্ন আছে, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কিন্তু প্রশ্নটা কিন্তু জাতীয়ভাবে। যেমন আমরা এখানে তো 25-32টি দল যে বসা হচ্ছে, তাদের সাথে আরো অনেক জোট আছে, এই এক হিসেবে এটা 50-এর উপরে দল, 50-60টি দলের প্রতিনিধিত্ব হচ্ছে। সেই জায়গায় আপনি কি মানে এখানে তো কেউ সরকার, কেউ বিরোধী দল হবে মানে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা সংবিধান প্রণয়ন করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একসাথেই সেটা কম বেশি করার চেষ্টা করছি, বিরোধ সত্ত্বেও। সুতরাং এই কালটাকে মানে ঠিক 8-10টা পূর্ববর্তী নির্বাচনের মতো মিলিয়ে ফেলার যে তৎপরতাটা চলছে, সেটা আমার কাছে পুরনো বন্দোবস্তের জের মনে হয়। অর্থাৎ ওই একই ধরনের নির্বাচনী প্রতিযোগিতা, এক অপরকে গালাগালি করে ঘায়াল করাটাই প্রধান প্রশ্ন, কিন্তু বাংলাদেশের সামনের ভবিষ্যৎ দেখানোর প্রশ্নটাই মুখ্য প্রশ্ন হওয়া দরকার। ফলে নির্বাচনের ক্ষেত্রে, রাষ্ট্রের পুনর্গঠনের ক্ষেত্রে কি কি প্রশ্ন ঐক্য হলো, কি কি প্রশ্ন পার্থক্য থেকে গেল, এবং সেগুলো কেন জরুরি, সেই তর্কটা বরং আগামী নির্বাচনের প্রধান উপজীব্য হওয়া দরকার। এবং কেবল রাজনৈতিক বন্দোবস্ত নয়, অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্বপূর্ণ অংশ, সেইটা সামনের নির্বাচনের পরে খুব বেশি আসবে। কারণ এক দলগুলোর অর্থনৈতিক পলিসি তার এক হবে না। আমরা কতগুলো রুলস অফ দি গেম ঠিক করছি, এইটা ঠিক করা মানে খেলার নিয়ম ঠিক করা, মানে বাকি সবকিছু খেলার টেকনিকও ঠিক করা, নট দ্যাট। ফলে যে যার মতো করে খেলবে, কিন্তু সেটা জুলাইয়ের প্রথম প্রহরে পা দিয়েছে। তবে এই একটা প্রশ্ন যুক্ত করে আপনি শেষ জায়গায় যাচ্ছি, যে এখন ধরুন 5ই আগস্ট যেমন আমরা একটা জাতীয় সনদ করতে যাচ্ছি, আমরা আগেও বলেছিলাম নির্বাচনের তারিখ ঠিক হলে দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে, একটা হচ্ছে সংস্কার, আর হচ্ছে নির্বাচনের পরিবেশ। সংস্কার এগোচ্ছে, 5ই আগস্টের মধ্যে একটা জায়গায় যাবে বলে আমরা আশা করি। নির্বাচনের পরিবেশ এখন মুখ্য প্রশ্ন। আজকে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য বলা হয়েছে। নাও এই প্রশ্নটা আসবে, এবং এই কারণে আপনার প্রথম যে আলোচনা, সেটা আমি প্রাসঙ্গিক মনে করি। আমরা মনে করি এই কারণেই যে ওই আলোচনাটা থেকে আমরা সত্যি অর্থে আগামী নির্বাচনের পরিবেশ সংক্রান্ত আলোচনায় ঢুকতে পারি। নিশ্চয়ই আমরা সংক্ষেপে একটু শুনবো এই বিষয়ে, কিন্তু তার আগে একটু এই জুলাই সনদ নিয়ে একটু শুনতে চাই। আসলে প্রফেসর শাহান, আপনি কিভাবে দেখছেন? যতদূর পর্যন্ত আমরা আপডেট জানি, এখন নতুন দাবি এসছে একটি পিআর প্রসেস দিয়ে। আপনি জানেন জামাত থেকেও খুবই উচ্চকণ্ঠে বলা হয়েছে যে পিআর তারা নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে দু জায়গাতেই চায়। আমার প্রশ্ন হচ্ছে যে
আমরা তো আসলে উচ্চকক্ষের পিয়ার হবে কিনা সেটা আলোচনা হচ্ছিল, এটা জানি, হঠাৎ করে আবার নিম্নকক্ষের দাবিটা সামনে আসলো, আপনি কিভাবে দেখছেন? এখানে কয়েকটা ব্যাপার আছে, যে প্রথমত যে জামাত শুরু থেকেই দুই কক্ষে পিয়ারের কথা বলে আসছে, জামাতের কাছ থেকে এটা আসাটা খুব অবাক কিছু না। জামাত কিন্তু শুরু থেকেই বলেছে তারা নিম্নকক্ষ পিয়ার চায়, বাকি রাজনৈতিক দলগুলো অনেকেও চায় না, আর যারা চায় তারা এটা বলছে। দেখুন জিনিসটাকে এইভাবে দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এসেনশিয়ালি যদি উচ্চকক্ষে পিয়ার হয় দ্য আদার পলিটিক্যাল পার্টিস উইল এগ্রি, এটা একটা বার্গেনিং টেকনিক। কেন আমি বলছি বার্গেনিং টেকনিক? সো ফার আপনি তো বিএনপিকে কোনো কিছুতেই রাজি করাতে পারেননি। বিএনপিকে এখন পর্যন্ত আপার হাউস পিয়ার, আমি জানি যে বিএনপিকে কথা বললে বিএনপি একটা হিসাব দেয়, 86টার 166টার মধ্যে তারা 86টাতে এগ্রিমেন্ট হয়েছে, 70 আর্টিকেল 70-র ব্যাপারে তারা এগ্রিমেন্ট করেছেন, অল অফ দোজ আর ফাইন। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যখন, আমরা যেহেতু জুলাইয়ের প্রথম প্রহরে পা দিয়েছে এবং সেই প্রেক্ষিতে যখন আমরা কথা বলছি, একটু আগে আমরা বললাম না যে আমরা মানসিকতার পরিবর্তন চাই, রাষ্ট্রের পরিবর্তন, ক্ষমতার, রাষ্ট্রের পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, ক্ষমতা বিন্যাসের পরিবর্তন, সেইটার সাথে তো ওই 166টার 86টার আসলে তেমন কোনো সম্পর্ক নেই অনেক ক্ষেত্রেই। যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে আপনি বললেন যে আপনি দুর্নীতি দমন কমিশনের যে 30টা প্রস্তাব ছিল 166টার মধ্যে, তার মধ্যে 29টার সাথে সব দল একমত। কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের প্রধান কিভাবে নিয়োগ হবেন, সেইটা দলীয় নিয়োগ হবে কিনা, সেটা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকবে কিনা, এই প্রশ্নে আপনি একমত না। আমরা কনস্টিটিউশন রিফর্ম কমিশনের প্রস্তাবে যেটা দেখছি, এনসিসির সাথে কেউ একমত নাও হতে পারে, আমার কোনো আপত্তি নেই। একটা কিছু তো বলতে হবে যে অন প্রিন্সিপাল যদি আমি এগ্রি করি যে এইখানে সবার কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, কম্পিটেন্ট একজন থাকতে হবে, তাহলে তো ঠিক সেটা একটা মেকানিজম দিতে হবে। সেই মেকানিজমটা কিন্তু আমরা পাচ্ছি না, বরং আমরা বারবার শুনছি যে এটার মাধ্যমে করা যাবে না। তো তাহলে আপনি 29টাতে এগ্রি করলেন, যে 29টা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সেই 29টার একদম মূল যে জায়গাটা সেটার সাথে আপনি এগ্রি করলেন না। তাহলে এই যে আমরা বলছি যে রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, ক্ষমতার বিন্যাসের কথা বলছি, সেই জায়গায় কি আমরা কোনো এগ্রিমেন্ট পাচ্ছি? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে পিয়ারের কথা যে প্রশ্নটা আপনি করলেন, যে আপার হাউস পিয়ার, এটা নিয়ে বারবার বলা হচ্ছে, এবং এখন পর্যন্ত বিএনপির যেইটা আমরা দেখেছি বিএনপির দিক থেকে, সেটা হচ্ছে যে তারা আসনের অনুপাতে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে চাচ্ছেন। এখন এইটা খুব পরিষ্কার, এটা বারবার বিএনপির সাথে সবাই বলছে, আপনি আসনের সাথে যদি যান তাহলে আপনি নিম্নকক্ষে একটা রেপ্লিকা উচ্চকক্ষে তৈরি করলেন, সেই উচ্চকক্ষ দিয়ে আমি কী করব? সেই উচ্চকক্ষ তো হচ্ছে গিয়ে কোনো ধরনের শুধুই জাস্ট আমি আরেকটা কথা বলি যেটা ইম্পর্টেন্ট, যে শেষ পর্যন্ত সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন যে তারা উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তখনই এগ্রি করবেন যদি হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটাকে রোধ করার ক্ষমতাও আপার চেম্বারের না থাকে। তাহলে আপার চেম্বারকে হাতে ওনারা কী দিচ্ছেন? আমরা একটা উচ্চকক্ষ বানাবো, যে উচ্চকক্ষ কিছু জ্ঞানগর্ভ পরামর্শ দেবে যেটার কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই উচ্চকক্ষের কোনো ধরনের ক্ষমতা নেই, ওভারসাইট ইসে নেই, আপনি কনস্টিটিউশনাল পজিশন হিসেবে তার কোনো ভূমিকা রাখছেন না। সেই উচ্চকক্ষের হচ্ছে গিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা আমরা 2001 পরবর্তী সালেও দেখেছি, চেষ্টা করা হয়েছে 2008-এ দেখেছি যে সেটা করার মাধ্যমে কি ভয়াবহ বিপর্যয় চলে এসেছে, সেটাকে আটকানোর কোনো ধরনের ব্যবস্থা আপনি রাখছেন না। তাহলে সেই উচ্চকক্ষ নিয়ে আমরা কি করব? সেই উচ্চকক্ষ তো আবারও সেই যে জাতীয় সংসদে 30 সেট অলঙ্কারের মতো আমরা 100 সেট অলঙ্কার বানাচ্ছি, তাহলে তো সেটার কোনো ইউটিলিটি নেই। যদি সেই ইউটিলিটি না থাকে তাহলে আবারও এই যে এতক্ষণ ধরে আমরা এত চমৎকার কথা বললাম, ইজ দিস এ রিফ্লেকশন অফ মানসিকতার পরিবর্তন? এইটা কি রাষ্ট্র ক্ষমতা কাঠামোর পরিবর্তনের সদিচ্ছার বহিঃপ্রকাশ? এইটা কি বেসিক্যালি হচ্ছে কি আমরা যে বলছি যে ওই এককেন্দ্রিক ক্ষমতা ব্যবস্থায় ফেরত আসাটাকে আমাদের ঠেকাতে হবে, সেটার প্রতি আমাদের কমিটমেন্ট, এইটা কি তার বহিঃপ্রকাশ? আমি মুখে বলবো খুব সুন্দর কথা, আমি অনেক আশা করব, কিন্তু সেই আশার ফল যদি হয় যে ন্যূনতম পাওয়ার যেই জায়গাটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন হবে, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমি একমত হতে পারছি না, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কি আমাদের কোনো মানসিকতার পরিবর্তন বিষয়ে আমরা দেখছি? এই প্রশ্নেরই উত্তর আমি জেনে নিচ্ছি। আপনি অলরেডি প্রশ্ন রেখেছেন, আমার প্রশ্ন অ্যাড করার কোনো দরকার নেই। সৈয়দ ইমরান স্যার, অলরেডি আমাদের মানসিকতার পরিবর্তনের যে আভাস আমরা এটা দিয়েছি। আমরা এই পর্যন্ত যত প্রস্তাব, এই যে সব কমিশনের যে প্রস্তাবগুলো হয়েছে, এই পর্যন্ত 89.78% প্রস্তাব কিন্তু আমরা গ্রহণ করেছি। বলি আমি
আমি জানি আপনি কোশ্চেনটা আমাকে করবেন। তারপরে আপনার আরও যে বিষয়গুলো আছে, শুনুন, মানে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনারা কি বা আমরা কি মনে করছি যে এই যে ঐক্যমত্য কমিশনের এখানে বসে ধরে বেঁধে যাই হোক একটা করে সাইন করে দিলাম, এইটাই শেষ? এই যে আজকে যে সংস্কারগুলো আমরা করছি, এটা তো 2 বছর পরেও এটারও সংস্কার প্রয়োজন হতে পারে পরিবেশ পরিস্থিতির আলোকে, নাকি তখন বলবেন যে না ওই যে সংস্কার হয়েছে সেজন্যই কি উচ্চকক্ষে আপনার কনস্টিটিউশন এটা আসবে? আপনি ধরেন আজকে বিএনপি কিংবা গণতন্ত্র মঞ্চ কিংবা অন্যান্য পার্টি আমরা যে সংস্কারের কথাটা বলছি, সেইটা কি আমরা 15 বছর 10 বছর আগে আমরা বলেছি বা বলতে পেরেছি? বা সেই শুধু বলার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে নাকি? সেটা তো আমরা তো সেটা বলি নাই, সেই উপলব্ধি আমাদের ছিল না। এই উপলব্ধিটা এসছে বলে কিন্তু এখন আমরা এটা করছি। আগামী দিনেও যে উপলব্ধি আসবে না তা না। এখন সব আগামী দিনটা কবে আসতে পারে? এটা 1 বছর পরেও হতে পারে, 2 বছর পর, এখনো আসতে পারে। আপনি সব একসাথে করে ফেলবেন, বদহজম হয়ে যেতে পারে। সব খাওয়াবেন একসাথে, বেশি খেলে বদহজম হয়ে যাবে। তো আমরা যেটা বলছি যে আমাদের মানসিকতার পরিবর্তন যে হয় নাই, যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। আজকে সে মানসিকতার পরিবর্তন হয়েছে বলেই 10 বছর একজন প্রধানমন্ত্রী বেশি থাকতে পারবে না, 10 বছরের বেশি থাকতে পারবে না, সেটাও তো আমরা মেনে নিয়েছি। এখন ধরেন সব কিছু তো যদি বলি অত্যুক্তি করা হবে না। তারেক রহমানকে আটকানোর জন্য এই প্রস্তাবটা আনা হয়েছে। কারো কারো বক্তব্য আমরা বিভিন্ন লেখায় দেখতে পাচ্ছি, বিভিন্ন বিষয়। তারেক রহমান হিমসেলফ উনি তো ফুল স্টপ দিয়ে দিচ্ছেন ওখানে, 10 বছর পরে উনি আর হতে পারবেন, যদি ধরে নিই এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো এখন আমি বলি এইটারও তো পরিবর্তন হতে পারে বিভিন্ন। এখন বিএনপি তো মিন করছে, এখন যদি নির্বাচনের জন্য যদি বলেন আপনি যদি আনেন, বিএনপি সাইন করে দিল, ক্ষমতায় গিয়ে বিএনপি একটাও মানব না, সেটা ভালো হবে? এখন যেগুলো আমরা করে ঐক্যমত্যের ভিত্তিতে, যেটা আমাদের জুনায়েদ সাকি সাহেব বললেন যে একটা জুলাই সনদের মধ্য দিয়ে আমরা কমিটমেন্ট করলাম, যেটুকু ঐক্যমত্য হলো সেটা নিয়ে আমরা বাস্তবায়নের দিকে যাব। যেটা হলো না সেটা নিয়ে আমরা যার যার পার্টি আমরা নির্বাচনে জুলাই চার্টার নিয়ে আপনি কতটুকু আশাবাদী, আর উচ্চকক্ষের পিআর নিয়ে আপনি কিছু যদি বলতে চান, অ্যাড করতে চান এখানে? না, প্রথমত যে ধরুন যে 7টা বিষয় নিয়ে আমরা মূল তর্কে আছি এখন, যেটাই বলতে পারেন ক্ষমতার ভারসাম্য, তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল 70। এটার ব্যাপারে মোটামুটি একটা ঐকমত্য হয়েছে। দেন যদি আমি বলি ঐকমত্য কিসে হয়েছে, বিচার বিভাগের সেপারেশনের ক্ষেত্রে যে জায়গায় আটকে আছে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একজন জ্যেষ্ঠতার ভিত্তিতে, যিনি জ্যেষ্ঠ তাকেই করা হবে, নাকি 2 জন জ্যেষ্ঠর মধ্যে রাষ্ট্রপতি বাছাই করবেন, এটাতে আটকে আছে। তারপরে হচ্ছে উচ্চকক্ষ হবে, 100 সিট হবে, কিন্তু সেটা পিআরে হবে, এইটা নিয়ে আটকে আছে। এবং পিআর হলে এরকম প্রস্তাব এসছে বিএনপির দিক থেকে যে যদি সংবিধান সংশোধনের প্রশ্নটি উচ্চকক্ষে বাধ্যতামূলক না রাখা হয় তাহলে তারা পিআর মানতে রাজি আছে। লাস্ট ইয়েতে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা তারা আলোচনা করবেন। তার মানে হচ্ছে যে পিআরও প্রায় কাছাকাছি জায়গায় আছে। যদি সংবিধান সংশোধনের প্রশ্ন আবার না থাকে তাহলে পিআর ওই যেটা বললেন রেপ্লিকা হয়ে যায়। তো রেপ্লিকা করা তো আসলেই একটা ইয়ার জায়গা। সেক্ষেত্রে এটা আমরা মনে করি যে এখনো আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে। আমরা বিএনপির প্রতি আহ্বান জানিয়েছি যে আবার আপনারা দলে আলোচনা করুন, জনগণের আকাঙ্ক্ষা সব দলের মধ্যে দিয়ে যেটা আসছে সেটা একটা ইয়ে করুন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের একটা কমিটি, এবং সেই ক্ষেত্রে 5টি পদ বলা হয়েছে। সর্বশেষ আমরা এই জায়গায় এসেছি যে আরো কমিয়ে আনা যায়, এই 2-3টি পদের মধ্যেও যদি এই প্র্যাকটিসটা আমরা করতে পারি তাহলে একটা জায়গা তৈরি হয়। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন। কিন্তু আমি একটু আমি বলতে চাই, আমরা অনুষ্ঠানের আগেও কথা বলছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম সম্পর্ক এবং যেরকম কালচার, সেই জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান কে হবে, সবাই একমত হবে, সেটা কি আপনি খুব আশাবাদী? এবং এই ঐক্যমত যদি না আসে এটা আবার আরেক রকম সংকট সৃষ্টি করবে কিনা? কারণ বাইরে দেশগুলো আমরা দেখি, আপনি নেপালের দিকে তাকিয়ে দেখেন, ওখানে কিন্তু আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে কমিশন, সেখানে কাউকে নিয়োগই দিতে পারেনি, কারণ হচ্ছে ঐক্যমত নেই। আবার অনেকগুলো নিয়োগ সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে কোর্টে, সেটাও আছে। যখন একটা রাষ্ট্র তৈরি হয় এই প্রক্রিয়ায়, তখন তার জায়গাটা তৈরি হয়। ভারতের মতো দেশেও কিন্তু এই নির্বাচন কমিশন নিয়োগের
এরকম কমিটি হয়েছে। কাজে এই ধরনের কমিটিতে যখন বিরোধী দল থাকে তখন কিছু অভিযোগ থাকবে, কিন্তু এখানে তো বলা হয়নি সর্বসম্মত হতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে এখানে কিন্তু বিএনপি যদি আপনি 31 দফা পড়েন, বিএনপি ওখানে লিখেছিল যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ভেটিং। তাহলে দেখেন স্ট্যান্ডিং কমিটি থেকে বিরোধী দল আছে না, তাহলে এটা কি যে আপনি সাংবিধানিকভাবে আনেন যে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি, আলোচনা চলছে, আলোচনা 3 জন অথবা 3 জনের প্রতিনিধি, তাহলে কিন্তু এখানে মানে এমন না যে 3 জনকে একমতই হইতে হবে, কিন্তু তারা শেষ করে দিতে হবে, নতুন জায়গা তৈরি হয়। আর নারীর জুলাই পা দিলাম, আমরা জানি অ্যাক্টিং চেয়ারপারসন আসবেন জুলাইয়ে, কবে আসবে তারিখটা আমরা অ্যাক্টিং চেয়ারপারসন জুলাইয়ে আসবেন কিনা এটা আমার জানা নাই, এবং যখন উনি আসবেন আমরা দল থেকে ঘোষণা দিয়ে আমরা জানাবো। এর আগে আমরা এরকম তথ্য পেয়েছিলাম যে না, এই তথ্য হাওয়া থেকে পাওয়া, আপনার তথ্য তো এটা হাওয়া থেকে পাওয়া না, আপনি আমাকে এটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই নিজে বলেছেন, এটা বলেছিলেন যে উনি আসবেন খুব শীঘ্রই, অন রেকর্ড জুলাই আগস্টের মধ্যে আসবেন, এবং পরে আমরা শুনেছি ডেট হয়নি। গতকালকে ফেসবুকে বা সামাজিক গণমাধ্যমে যে ডেট দেখেছি, আমরা নিশ্চয় আমরা নিজেরাই আশ্চর্যজনিত, যে উনি নিজেও আশ্চর্যজনিত ডেটের ব্যাপারে। ডেট যখন হবে আমরা জানবো। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমি জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে একমত, আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারে, কিন্তু আলোচনার আগেই আলোচনার পরিবেশকে নষ্ট করার জন্য আলোচনার পরিবেশ নষ্ট না হোক, আলোচনা চলুক, আমরা শেষ করছি। 10 সেকেন্ডস যদি কিছু অ্যাড করতে চাই প্রফেসর, আমরা যদি আলোচনার মধ্যে দূরত্বই বাড়বে, এক হওয়ার কোনো সুযোগ থাকবে না, দূরত্ব না বাড়ুক। হ্যাঁ প্রফেসর সাহেব, আলোচনার পরিবেশটাই যদি আমরা চাই, তাহলে কিন্তু একই সাথে হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে বড় দল তাকেও কিছু ক্ষেত্রে মেনে নেওয়ার মানসিকতা দেখা। আমরা ছাড় দিয়েছি তো, আমরা আমি শেষ করি। আচ্ছা, সবাই ছাড় দিয়ে ঐক্যমত আসুক, এরকম না হয় যে 10 বছর মানবো কিন্তু বিনিময়ে আমরা সাংবিধানিক সব ছাড় কি প্রতিষ্ঠান মানবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 11:30 ভালো থাকুন সবাই। এত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে।